শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৪৯। ইয়াসির শীতলকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসতেই সেখানে পরপর দুটো আর্মির গাড়ি এসে থামলো। ধপধপ করে শব্দ তুলে একে একে নেমে দ্রুত ছুটল রেস্টুরেন্টের ভেতরে। আর্মির গাড়ি দেখে পোশাকধারী লোকগুলো ততক্ষণে ভাগ ভাগ হয়ে আড়ালে চলে গেছে। ওরা আর্মিদের ওপর খেয়াল রেখে ইয়াসিরকে বলল গাড়ি টান দিতে, কারণ জুবাইর খেতে বসেই ইয়াসিরকে সন্দেহ করেছিল এবং নিখুঁতভাবে সে কাউকে ইনফর্ম করায় আর্মিরা এখন এখানে এসে হাজির। বেচারা জুবায়ের সব চেষ্টা করলেন, শেষ রক্ষা করতে পারল না শীতলকে। ইয়াসির ওর গাড়ির ড্রাইভারকে গাড়ি টান দিতে বলে শীতলকে নিয়ে পেছনের সিটে আরাম করে বসলো। ইস, মেয়েটা এত সফট কেন, কোলে তুলে মনে হচ্ছে মাখন। উরুর উপর থাকা অবচেতন শীতলের আপাদমস্তক পরখ করে ইয়াসির হাসলো। পুরাই পুতুল একটা, দেখে মনে হচ্ছে সে সদ্য যৌবনে পা রেখেছে। অর্থাৎ মেয়েটাকে বন্দিনী করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। যদি ওর ভাইগুলো একটু ঝামেলা করতে পারে ওসব সামলে নেওয়া যাবে। কথা ভাবতে ভাবতেই ইয়াসির শীতলকে বুকের সাথে চেপে ধরে নাক ডুবালো গলায়। জোরে শ্বাস টেনে পরপর একইভাবে শ্বাস টানতে লাগলো। কি যেন মিষ্টি একটা সুগন্ধ মেয়েটার গায়ে। সে এবার শীতলের ঠোঁটটা আঙুল দিয়ে স্লাইড করে বলল, আরও কিছুদিন মায়ের কোলে থাকার সময় দিতাম তোমাকে সোনা। আমি ভেবেছিলাম আমার মতো জানোয়ারের কাছে আরও কদিন পর এসো, কারণ মানুষ যেমন ফুল ভালোবাসে আমি তেমনভাবে নারীর দেহ পছন্দ করি। কোনো মেয়ের শরীর পেলে আমার মাথাটা তা ঠিক থাকে না, এজন্য ভেবেছিলাম সদ্য যৌবন না পরিপূর্ণ যৌবনবতী হলে আমার কাছে আনতে। কেন জানো? কারণ এখন তুমি এবং তোমার সুন্দর এই শরীরটা বড্ড নাজুক, বড্ড তুলতুলে, ধরতেও ভয় লাগছে, না জানি কত ব্যথা ট্যাথা পাও। ভয় নেই, আমি তোমাকে খুব যত্ন করব, খুব খুব আদরে রাখবো। সেন্স ফিরে একদম জেদে জেদি করবে না, ওকে? ভদ্র মেয়ে হয়ে থাকবে। এভাবে তুলেছি বলে খবরদার কান্নাকাটি করার চিন্তাও করবে না। কেন করবে বলো তো? আমি কিন্তু ইচ্ছে করে এসব করেছি নাকি? মোটেও না, বরং তোমার ভাইরাই আমাকে এসব করতে বাধ্য করেছে। জানো, গতদিন আমার কোটি কোটি টাকার মাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সায়ন যা করেছে করেছে, কিন্তু শুদ্ধ যা শুরু করেছে, এরপর তোমাকে ছাড়ি কিভাবে বলো পাখি? শুধু শুদ্ধকে জব্দ করতে আমি আমার অগ্নিকন্যাকে চিনেও চিনলাম না, হাতের কাছে পেয়েও ছোলাম না। ভাবতে পারছো তোমার প্রতি কতটা আসক্তি আমি? এইটুকু বলেই থামলো। তারপর শীতলের শুকনো ঠোঁটে চুমু এঁকে বলল, এই পাখি, চোখ খোলো। কবুল বলতে হবে তো নাকি? নাকি বিয়ে টিয়ে ছাড়াই আমার মহলে রানী হবে? এদিকে কিছুক্ষণের মধ্যেই শীতলের কিডন্যাপের কথা শুদ্ধর কানে পৌঁছে গেল। ল্যাব থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে কেবল খেতে বসেছে। প্রচণ্ড ক্ষুধার্ত লাগলেও খাওয়া হলো না তার। গলা দিয়ে কিছুই নামবে না। তাকে এভাবে উঠতে দেখে সীতারা বারবার জিজ্ঞাসা করলেও কিছু বলল না। বেসিনে দ্রুত হাত ধুয়ে উঠতেই জরুরি কলটা এলো তার ফোনে। বাড়ির কাউকে আপাতত কিছু না বলে নিঃশব্দে এগিয়ে গেল দোতলার দিকে। ফোনের অপর পাশের ব্যক্তি কিছু বলছে আর শুদ্ধ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চুপ করে শুনছে। কিছুক্ষণ পর কল কাটতেই শাহাদাত চৌধুরীর কল ঢুকলো তার ফোনে। এই মুহূর্তে কল ধরার ইচ্ছে না থাকলেও কলটা রিসিভ করতেই শাহাদাত চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে বললেন, শুদ্ধ, আব্বা শীতলকে। শুদ্ধ কথা বলছে না, তবে হাত মুঠ করে থমথমে মুখে তাকিয়ে আছে মেঝের দিকে। শুদ্ধকে কথা বলতে না দেখে শাহাদাত চৌধুরী পুনরায় বললেন, কি করবে এখন? গাড়ির নম্বর কিংবা ফোন নাম্বার কিছুই তো জানি না। আমি চট্টগ্রাম থেকে বের হওয়ার শপথ বন্ধ করে দিয়েছি। আমার মাথা কাজ করছে না বাবা, কি করব বুঝতেছি না। এখান থেকে কেক অর্ডার দিয়ে দিচ্ছি, মেয়ে কিডন্যাপ হওয়ার খুশিতে সেলিব্রেট করেন। এছাড়া আপাতত কিছু করার আছে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন শাহাদাত চৌধুরী। কপালের ঘামটুকু মুছে তিনি নিজেকে ধাতস্থ করে বললেন, এখন কি রাগ দেখানোর সময় বাবা? সময় না? ও, তাহলে আপনিই বরং ঠিক করে দেন কখন রাগ দেখাবো। বাবারে, আমার মেয়েটাকে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? রক্ষা করতে পারবেনই না যখন, তখন নিয়ে গেলেন কেন? আমি বলেছিলাম নিয়ে যেতে? শুদ্ধর শান্ত কণ্ঠে ধারালো কথা শুনে শাহাদাত চৌধুরী কথার খই হারিয়ে ফেললেন। বুঝলেন এই ছেলেকে আপাতত থামানো যাবে না। ছেলেটা প্রচণ্ড রেগে আছে, তাকে ঘাটালে আরও বেঁকে বসতে পারে। তাকে শান্ত করতে হবে শীতলের কথা দিয়ে। তাই তিনি কিছু একটা ভেবে বললেন, ভুল করেছি, এবার কিছু একটা কর বাবা। আমি কথা দিচ্ছি শীতলকে পেলে নিজে দাঁড়িয়ে থেকে আগে তোদের বিয়ে সম্পূর্ণ করব। কথা শুনেই শুদ্ধর সারা শব্দ পাওয়া গেল না, তবে বেশ কিছুক্ষণ পর গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো, তাই যেন হয়। এরপরই কল কেটে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে বের হয়ে সায়নের পার্টি অফিসে গেল। গিয়ে দেখে সায়ন ফোন কানে ধরে গালাগাল করছে কাউকে। গালির ধরন আর কথা শুনে বুঝলো আজমকে।
তাকে দেখেও সায়ন থামল না, সমানে বলে গেল, ওই মাদারচোদ, তোরে আমি রেস্টুরেন্টের ওয়েলকাম ড্রিঙ্কস গেলার জন্য পাঠিয়েছিলাম? তোরে বলছিলাম না সতর্ক থাকতে? বলছিলাম যে আমাদের পদে পদে বিপদ, ভুলেও কাউকে বিশ্বাস না করতে। এতবার বলার পরও তুই একই ভুল কেন করলি? শহরের চাকচিক্য দেখে মাথা ঠিক ছিল না? তোরে পাঠিয়েছিলাম ওইসব সাওয়া দেখতে? ওই খানকির পোলা ওই, এখন তোর কোন বাপে আমার বোনকে এনে দিবে? আমার বোনের যদি কিছু হয় তাহলে তোর পেছন দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস না ঢুকিয়েছি তো আমার নামও সায়ন না। আমিও দেখব কতটা লোড কত পারিস হারামজাদা। এ কথা বলে সায়ন কল কেটে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, ভাইয়া আছি না, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা তো হতেই হবে, তবে এবার ওই বাস্টারটাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। যদি না পারি আমার নামে কুকুর পুষো। একথা বলে শুদ্ধ সায়নকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। তবে কোথায় গেল সায়ন জানে না, ভাই যে প্রচণ্ড খেপেছে বুঝতে বাকি নেই তার। মায়াও লাগলো ইয়াসিরের জন্য। ও বেচারি জানে তো ঠিক কার কলেজায় থাবা বসিয়েছে? জানে না বোধহয়, জানলে কি এমন দুঃসাহস দেখাতো? সে কিছু একটা ভাবলো, তারপর শুদ্ধকে বলল, আচ্ছা ভাই, ইয়াসিরকে পেলে কি করবি? আমি কিন্তু আগেই শালাকে ধরে পটাপট চুমু খাবো। শালার কলিজা আছে, নয়তো দ্বিতীয়বার এই কাজ করে বল? যা করার করো, শুধু ওর আহত ডেড বডি আমাকে দিও। কি করবি? ওকে পেলে কয়েকটা ইঁদুরের আয়ু বেঁচে যাবে। ওকে ডান। এ কথা বলে সায়ন কল দিল রুবাবকে। কয়েকবার কল বেজে বেজেই কেটে গেল। রুবাবের থেকে কিছু তথ্য পেয়ে সায়ন আজকেই আজমকে পাঠিয়েছিল শীতল স্বর্ণের খেয়াল রাখতে। ক্যাম্পে তারা সুরক্ষিত হলেও বাইরে একদমই না। আজমের কাজ ছিল যেভাবেই হোক তাদের সেফটি দেওয়া, এবং স্বর্ণ শীতলের বাইরে যাওয়ার কথাটা মেসেজে জুবাইরই রুবাবকে জানিয়েছিল। জুবাইর হচ্ছে রুবাবের ক্লাসমেট। অনাকাঙ্ক্ষিতভাবে রুবাবের সাথে চট্টগ্রাম শপিং মলে দেখা হয় জুবাইরের, এবং জানতে পারে অনেক ঘটনা। এরপর জুবাইর, রুবাব, সায়ন শুদ্ধ মিলে প্ল্যান করে, কিন্তু সে প্ল্যানে জল ঢেলে তার আগে শীতলকে নিয়ে ওধাও ইয়াসির। শীতল নিখোঁজ হওয়ার পর থেকে সিমেন্ট পাথর হয়ে বসে আছে। কাকে দোষ দিবেন, নিজেকে নাকি নিজের ভাগ্যকে? মেয়েটা কিডন্যাপ শুনে সীতারা ফোন করে যাচ্ছে তাই কথা শোনালো। বাদ যায়নি মেজো যাও। তার পাশে বসে শাহাদাত চৌধুরী শুদ্ধর সাথে কথা বলেছেন। উনি শুদ্ধর সব কথাই শুনেছেন। সূক্ষ্ম একটা তাচ্ছিল্য ছিল শুদ্ধর কথার মধ্যে। সত্যি তো, রক্ষা করতে পারবে না তো নিয়ে গেল কেন? কিন্তু ছেলেটাকে উনি বোঝাবে কিভাবে? এখানে আসার কারণ মোটেও একটা নয়, বরং এমন কিছু কারণ আছে যেগুলো উনি বুকের ভেতর চাপা রেখেছেন। সেসব বুকচাপা ঘটনা ওনার বুকটাকে ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত। মনে মনে কথা ভাবতে ভাবতে ওনার চোখ দিয়ে জল গড়িয়ে গেল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কয়েক মাস আগের ঘটনা। দিনটা ছিল সারাফা চৌধুরীর মায়ের প্রয়াত বার্ষিকী। ওই দেখ, সাদা পাঞ্জাবি পিন্দা আছে, ওইটা সিতারা সুডুপোলা। নাম সোয়াইব সুদ্দু। নাম করা বিজ্ঞানী, পিপারে আবার ছবি টবিও বাইর হয়। মস্ত মস্ত জিনিস তৈয়ার করে। পোলাটা দেখতে কেমন রাজা রাজা ভাব, তাই না? হেরা কিন্তু দুই ভাই, বড়টার নাম সায়ন, হে আবার রাজনীতির নেতা। পড়ালেখাতেও ভালো আসিল। আমাগো রীতার জুড়ির এই সায়ন। রীতা তো ক্লাসে ফেইল করতো, পরে গফুর বেড়ার লগে পালাইয়া গেল। এখন মিসে ভাত রাইন্দা খাই। এই সেরি বহুত সুন্দর আসিল, তয় নিজের পায়ে কোড়াল নিজেই মারছে। কপালপুরি শুদ্ধ সায়নের মতন পোলারে চোখে দেখতে পায়নি। না, সে গেল ল্যাংটা বাবার লগে। উর্বরে দেখা মনে হয় কাছে ডাইকা দুইখানা থাপ্পড় দিয়া ভিটামিনের ওষুধ কিন্না দেই। তয় জিডাই কইস, আমগো সীতারার দুইটা পোলা দেখতে যেরাম সুন্দর, তেমনি তাগো ব্যবহারও। এরাম যদি একখান নাচ জামাই পাইতাম। বাড়ি ভর্তি অনেক মেহমান বিধায় সাবধানে কথাগুলো বললেন ষাটোর্ধ্ব বয়সী জয়নব বেগম। ওনার বয়সী আরও কয়েকজন সঙ্গে আছেন। উনি আশেপাশে তাকিয়ে হাতে থাকা টুথপিক দিয়ে মাড়ির দাঁতগুলো খুঁচিয়ে নিলেন। দাঁতের ফাঁকে সুপারি ঢুকে গেলে খুব ব্যথা করে, তাই যখনই পান খান হাতে একটা টুথপিক রাখেন। উনি দাঁত খুঁচিয়ে শাহাদাত আঙুলের ডগায় থাকা চুন জিহ্বায় নিয়ে পুনরায় বললেন, কদিন আগে আমার বড় নাতনি রুকাইয়ার লগে সম্বন্ধ পাঠাইছিলাম, যে কোনো একজনের লগে বিয়ে দেওয়ানের লিগা। ছাওয়াল দুইটার কেউ রাজি হয় নাই। কত টেকা যৌতুক নিব? যত যাই নিক দিমু, মুই এরু কইছিলাম। সীতারাকেও কত কইরা বুঝাইছিলাম। পরে শুনি পোলারা নাকি এখন বিয়াই করব না, তাগো নাকি বিয়ার বয়স হয় নাই। মানে কি কমু, আজকালকার পোলাগোর কথা শুই না হাসিও আহে আবার দুঃখও লাগে। অথচ এদের বয়সে আজমেরির বাপ চার ছাওয়ালের বাপ হইয়া গেছিল। জয়নাব বেগমের কথা শুনে মহিলা মহলের হাসির রোল পড়ল। তবে এটা শোকের বাড়ি দেখে সকলে কোনো মতে হাসি সামলে নিলেন। ফিসফিস করে অন্যদেরও সাবধান করে দিলেন। তখন কারিমুন্নেসা নামে আর এক মহিলা আঙ্গুলের ইশারা করে কাউকে দেখিয়ে বললেন,
ওইটা কেডা? শাহাদতের ছুডু মাইয়া না? মায়াডারে ছুডু দেখছিলাম, এখন দেখি মেলা বড় হইয়া গেছে। তা বিয়া শাদি দিবে না? মাইয়া ডাঙর হইলে আর ঘরে রাখতে নাই। এ কথা শুনে রাবেয়া বানু শাড়ির আঁচল থেকে তৈরি করা পান মুখে গুজে বসলেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখতাছি মিয়াডা সীতারার ছুডু পোলার পিছন পিছন ঘুরতাছে। পোলাটা চোখ রাঙানি দিলেও সরতাছে না। কি বেশরম মিয়া। ওনার কথা এবার বৃদ্ধাদের দৃষ্টি গিয়ে পড়ল অদূরে দাঁড়ানো শুদ্ধ আর শীতলের দিকে। তারা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল তখনও। তাদের দেখে জয়নব বেগম মুখ বাঁকিয়ে বললেন, যুগ যা খারাপ, খোঁজ নিয়ে দেখো তাগো মধ্যেও ইটিস পিটিস চলতাছে। শাহাদাতের বউডারও কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই বড় মিয়াডারে চাচাতো ভাইয়ের লগে এত মাখামাখি করতে দেয় কেন? আমরা মানুষ হই নাই? আমরা আমাকে চাচাতো ভাই মামাতো ফুপাতো ভাই দেখলে মুখ লুকায়া পালাইতাম, এখনও তাই করি। আর এখনকার সাল পালে পারে না কোলের মধ্যে ঢুইকা যাইতে। সি সি সি। উনি এ কথা বলে পাশ ফিরতেই দেখে শিমিন দাঁড়িয়ে আছে, তার হাতে শরবতের ট্রে। ওনাকে দেখে জয়নব বেগম একটু ঘাবড়ে গেলেও প্রকাশ করলেন না। শিমিন ওনার কথা শুনে এমন প্রতিক্রিয়া দিলেও যেন কিছুই শোনেন। বাড়ি ভর্তি মেহমান, এখন কথা বাড়লে ব্যাপারটা অন্যরকম হবে। তাই উনি বিনয়ীভাবে সবার হাতে শরবতের গ্লাস হাতে তুলে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে রাবেয়া বানু হঠাৎ ওনাকে আটকে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, শাহাদাত কি আহে নাই বউ? এসেছে খালাম্মা। তা স্বামী রাইখা এখানে থাকো কেন বাপু? আমগো শাহাদাত কি মেলা বুড়া হইয়া গেছে? তার কি কিছু লাগে না? তোমরা বউ মানুষ, স্বামীর সব ভালো মন্দ খেয়াল রাখবা না? হেই যতই আর্মি হোক, বেড়া মানুষ তো। দিনের পর দিন মাসের পর মাস বাইরে পইরা থাকে। যদি ভুল পথে পাও বাড়াই তখন কি করবা? সতীনের ঘর করার ইচ্ছা হইছে নি? ওনার কথা শুনে শিমিনের ইচ্ছে করলো মুখের ওপর কিছু একটা বলতে, কিন্তু শ্বশুর বাড়ির লোক এবং বড় জায়ের বাবার বাড়ির মানুষ দেখে চুপ করে রইলেন। কিন্তু ওনার চুপ থাকা বৃদ্ধাদের বোধহয় সহ্য হলো না। তাই নরম ভেবে আরেকটু চটকাতে বললেন, আর হইছ তো দুই মাইয়ার মা, তার পোলাপান কি নিবা না? না, আল্লাহ আমার মেয়ে দুইটারে আয়ু বাড়িয়ে দিক, তারা ভালো থাক। শুনো বউ, স্বামীরে হাতে রাখতে চাইলে স্বামীর লগে যাওগা। মাইয়াও বড় হইছে, গায়ে গতরে ডাঙর হইছে, পাইলে বিয়া দিয়া দাও। শুধু মনে রাখো তোমার জায়ের দুইটা জোয়ান পোলা আছে, জোয়ান পোলা পান আগুন আর ঘিয়ের লাহান। এদের এক লগে রাখা ঠিক না। কখন কি হয় বলা যায় না। যুগ খারাপ, এখন আবার ঢং কইরা বইল না ভাই বোন হেরা। শোনো, মায়ের পেটের না হইলে ভাই বোন হয় না। একথা বলে উনি থামতেই কারিমুন্নেসা এবার আরেকটা কথার তীর ছুড়লেন। শোনো, আগে থেকে সাবধান হব। আর যদি মনে মনে ভাইবা থাকো সীতারার পোলাডারে জামাই বানাবা, তাহলে আর কি। তবে তোমার বড় মাইয়া একটু আধটু ভদ্র হইলেও ছোট মাইয়াটা পুরাই উড়নচণ্ডী। এই মাইয়ার থেকে সীতারা হের পোলাগর লিগা আরো ভালো বৌমা পাইব। বাড়িতে ভালো পোলা আছে দেখা তোমার কি হেগরে জামাই বানানোর পায়তারা করছো নি বউ? না করলেও তোমার সুরু মাইয়ারে সামলাও। ওই সেরি দেহি সীতারার পোলার পেছন ছাড়ে না। এরকম বেশরম মাইয়া আগে দেখি নাই বাপু। শিবিন হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইলেন বৃদ্ধাদের দিকে। তবে কেন জানি গলা দিয়ে টু শব্দ করতে পারলেন না তিনি। মাথা নিচু করে চলে যেতে যেতে আরেকটা কথা ওনার কানে গেল। জয়নব আর কারিমুন্নেছা এত কথা বলল দেখে রাবেয়া বানু ফোড়ন কেটে বললেন, হেরা যা মন চাই করুক, আমরা কথা না বাড়াই। ওই বউডারে সাবধান করার কথা আসিল, তোমরা করলা। এখন শুনলে ভালা, না শুনলে রেডি থাকুক আরেক কেচ্ছা ঘটানোর। মাগে পায়রা রাখছে, এখন জায়ের দুই পোলার পেছনে লেলিয়ে দিক। পরে মায়েও সকালে গোসল দিয়া বাহির হইয়া রান্নাঘরে যাইব, আবার তার সেরিরাও ফরজ গোসল দিয়া একই রান্নাঘরে ঢুকবো। মাও সেরির মিলা ভেজা চুলে রান্নাঘরের কাজ সারবো। সিসি, মিল্লাও নিয়েও এই কাহিনী ঘটব নে। একথা শুনে শিমিনের পা চলছিল না। খুব ইচ্ছে করছিল হাওমাও করে কাঁদতে। মেয়ের মায়েদের এত দোষ কেন? এত কথা শুনতে হয় কেন? পরপর দুই মেয়ে হওয়ার কারণে অনেক কথাই শুনতে হয়। এজন্য উনি কখনো মেয়ে দুটোকে প্রশ্রয় দেয় না। স্বর্ণ বুঝদার, তাকে কিছু বলতে হয় না। কিন্তু শীতলটা কোনো কথা শোনে না। মেয়েটা বুঝতে চায় না আগের মতো ছোট নেই। আগের মতো ভাইয়া ভাইয়া করে শায়ন শুদ্ধর কাছে যাওয়া মানায় না। সে এখন গায়ে গতরে বড় হয়েছে, সময় এসেছে কিছু সম্পর্কে দূরত্ব টানার। কয়েক মাস আগে চৌধুরী নিবাসে ওনার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিনের এই ঘটনাখানায় শিমিনের মনে গভীরভাবে দাগ কেটেছিল। বৃদ্ধাদের কটুকথা শুনে ভেতরটা জখম হয়েছিল তীব্রভাবে। সেদিন থেকে উনি নিজের কাছে শপথ করেছিলেন, যাই হোক বৃদ্ধাদের নোংরা কথাগুলো সত্যি হতে দিবেন না। হ্যাঁ, উনি যে শুদ্ধ আর শায়নকে ভীষণ ভালোবাসে এ কথাও অস্বীকার করতে পারবেন না। তবে জামাতা হিসেবে গ্রহণও করবেন না। তাহলে সমাজকে জিতিয়ে দেওয়া হবে, সব কটু কথা জয় হবে। এছাড়া উনি জেনে গেছেন ওনার মেয়ে দুটো হবে ছেলে দুটোর প্রাণনাশের কারণ। তাদের চারজনের ভালোবাসার বন্ধনই ভাঙবে সারাফাত ও শাহাদাত চৌধুরীর পবিত্র বন্ধন।